দেশটা কারোর বাপের না যে তারা যা মন চাই বলবে আর আমরা সেটি মেনে নিব। আমাকে কারাগারে নেওয়ার আগে আমি একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন মেধাবী শিক্ষার্থী হিসেবে, কিন্তু ভাগ্যের এমন এক যাত্রা যে তাকে রাজনীতি নিয়ে গেল। মেধাবী ছাত্র হিসেবে হয়তো ইচ্ছা ছিল বড় একটি চাকরি করবেন, সেই জন্য চাকরিতে কোটা বাতিলের জন্য আন্দোলন করেছিলেন 2018 সালে। যারা ধারাবাহিক প্রক্রিয়ায় আরেকটি কোটা বাতিল আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। কিন্তু প্রথম যারা পথ দেখিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম রাশেদ খান। তিনি বর্তমানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। ছাত্র হিসেবে তার আর চাকরি করা হয়নি। যে আন্দোলন, সে আন্দোলন জেল, রিমান্ড, জুলুমের মধ্য দিয়ে তাকে নিয়ে এসেছে রাজনীতির রাজপথে। আমরা আজ কথা বলবো রাশেদ খানের সাথে, তার রিমান্ড এবং জেলে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে। খুব তরুণ বয়সে যিনি জেলে গিয়েছেন এবং নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছেন। রাশেদ খান, আপনি বর্তমানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। 2018 সালে সে আন্দোলন আপনারা নেতৃত্ব দিয়েছিলেন, আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, জেলে গিয়েছেন। আমার জীবনে আসলে রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না এবং রাজনীতি করব সে ধরনের প্রিপারেশন কখনো নেইনি। তো তারপরেও রাজনীতির মধ্যেই ঢুকে পড়তে হয়েছে। মূলত 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের যারা আয়োজক তাদের মধ্যে কিন্তু আমরা ছিলাম না। কিন্তু শুরুর দিন যেটি হলো যে যারা আয়োজন করেছিলেন তারা আসলে সামনে এসে মিডিয়ার সামনে কথা বলা, স্লোগান দেওয়া, এই কাজগুলো তারা করছিলেন না। তো আমার কাছে মনে হলো যে কেউ স্লোগান দিচ্ছে না, তো আমি হঠাৎ করে স্লোগান দেওয়া শুরু করলাম। এবং ঠিক একইভাবে নুরুল হক নূর, তাকেও একটা পর্যায়ে দেখলাম যে তিনি সময় টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে আমিও ছিলাম। তো এইভাবেই মূলত আসলে নুরুল হক নূরের সাথে আমার প্রথম দিনেই পরিচয় এবং প্রথম দিনেই নুরুল হক নূর সহ আমি নেতৃত্বের জায়গাটাই চলে যাওয়া। ওই দিনই আসলে কমিটি গঠন করা হয় এবং আমার একজন বন্ধু ছিল, তিনি আমাকে বললেন যে কমিটিতে থাকার জন্য। তো আমি কমিটিতে থাকলাম এবং বিকালে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি উপস্থিত হলাম এবং সেখানে আরও অনেকে আসছিলেন। তো আমি দেখলাম যে অনেকে আসলে ওই কমিটি গঠন, ম্যানেজমেন্ট, এই কাজটা আসলে গুরুত্ব সহিত করছে না। তো আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের ছাত্র, পড়াশোনা সবসময় করেছি, একটি অভিজ্ঞতা আছে, বা ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করার অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে আমি আসলে কমিটি গঠন বা ফার্দার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া, এই কাজের সাথে আসলে সম্পৃক্ত হয়ে পড়লাম। এবং দীর্ঘ যে 8-9 মাসের আন্দোলন, সেই আন্দোলনে তো আপনিও আমাদের সাথে সবসময় ছিলেন, আপনাকে আমরা সাথে পেয়েছি সাংবাদিক হিসেবে। এবং আমাদের যে জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের সাক্ষী কিন্তু আপনি নিজেও। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেই সময় আমাকে গ্রেপ্তার করা হয়। আমার আসলে ওই ধরনের অভিজ্ঞতা ছিল না রাজনীতি করার, বা একটা অস্বাভাবিক পরিস্থিতি কিভাবে ফেস করতে হবে। আমি 2018 সালের 1 জুলাই আমি গ্রেপ্তার হই। এর আগের দিন 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন আমরা করেছিলাম গেজেট প্রকাশের দাবিতে। আপনি নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল যে কোটা আর থাকবে না। কিন্তু আমরা দেখলাম যে 1 মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেখ হাসিনা আর গেজেট প্রকাশ করছে না। তখন আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আবার আন্দোলন শুরু করতে হবে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমি ফেসবুকে, যাতে সবাই আন্দোলনে সম্পৃক্ত হয় আবারও নামে, আমি একটি লাইভ করেছিলাম। সেখানে একজন উপসচিব, তিনি কয়েকদিন আগেই বলেছিলেন যে এখন কোটা বাতিল হচ্ছে না বা কোটা সংস্কার হচ্ছে না, এটি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তো আমিও সেই সময় ওনার বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম যে দেশটা কারোর বাপের না যে তারা যা মন চাই বলবে আর আমরা সেটি মেনে নিব। তো মূলত যেটি হয়েছিল যে আমার এই বক্তব্যকে কাট করে একটি মামলা দেওয়া হয়েছিল ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, দেশটা কারোর বাপের না, এতটুকু কাট করে যে যা ইচ্ছা তাই করবে আর আমরা কিছু বলতে পারবো না। এটিকে তারা বুঝিয়েছিলেন যে আমি শেখ মুজিবকে বলেছি এবং প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছি। তো আমার নামে ওই সময় সাইবার সিকিউরিটি আইনে, তথ্য প্রযুক্তি আইন ওই সময় ছিল, ওই আইনে আমার নামে মামলা দেওয়া হয় এবং আমি কারাগারে যাই। আমাকে কারাগারে নেওয়ার আগে আমি একটানা 15 দিন রিমান্ডে ছিলাম এবং সর্বমোট পুলিশ হেফাজত সহ আমি টোটাল 18 দিন পুলিশের হাতে ছিলাম।